নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আপনারা সকাল থেকেই দেখেছেন নিফটি একটা ভালো পজিশনে ছিল, গ্যাপ আপে স্টার্ট হয়েছিল, তারপরে একটা সাইডওয়েজ চলছিল, তারপরে ধীরে ধীরে আবার একটু লাস্টে বাড়িয়েছে এবং 173 পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে। তো আজকে যে নিউজটা আছে বা যেটা আমরা পেয়েছি সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট নিউজ এবং খুব ভালো নিউজ। সেই নিউজটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেশের অর্থনীতিতে নয়া ইতিহাস, সর্বকালের সর্বোচ্চে পৌঁছলো ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। এই নিউজটা কি, এটা যদি আমরা দেখি এখান থেকে বুঝতে পারবো। এখানে দেখা যাচ্ছে ভারতীয় অর্থনীতির প্রসঙ্গে একটি দুর্দান্ত খবর সামনে এসেছে। ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, দ্যাট ইজ ফরেক্স রিজার্ভ যেটাকে আমরা বলি, সর্বকালের সর্বোচ্চে পৌঁছে গেছে। এই গত 30শে জানুয়ারি শেষ হওয়ার সপ্তাহে এই স্ট্যাটিস্টিক্সটা যথেষ্ট ইনক্রিজ করেছে। এটা ফরেক্স রিজার্ভ যেটা আমাদের আরবিআই মেনটেন করে, সেই বৈদেশিক মুদ্রার ভাণ্ডার এক্সট্রিম রেকর্ড হয়েছে। এটা কতটা বৃদ্ধি পেয়েছে যদি আমরা দেখতে পাবো এই এএনআই রিপোর্ট অনুযায়ী, এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ফরেক্স রিজার্ভটা $14.361 বিলিয়ন বিশাল একটা বৃদ্ধি ঘটেছে। এর ফলে ভারতের মোট বৈদেশিক মুদ্রার ভাণ্ডার $723.774 বিলিয়ন নতুন একটি রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল। এর আগের রেকর্ড ছিল $709.403 বিলিয়ন, যা এই সপ্তাহে তৈরি হয়েছিল। তার মানে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে যে ফরেক্স রিজার্ভ হয় ওটা ডলার রিজার্ভ হয়, সেখানে তার মধ্যে সোনাও একটা রিজার্ভ হয়। সোনাও কিন্তু রেকর্ড পর্যায়ে পৌঁছে গেছে, সোনাটা গোল্ড এতটা রিজার্ভ হচ্ছে, এটাও একটা পজিটিভ নিউজ। সেই কতটা বৃদ্ধি পেল, অ্যাকর্ডিং টু এশিয়ান নিউজ অনুযায়ী ইন্টারন্যাশনাল, আমরা দেখতে পাচ্ছি যে ফরেক্স রিজার্ভ একটা স্ট্যাটিস্টিক্সটা একটা প্রচুর রেকর্ড মাত্রায় বৃদ্ধি পেয়ে গেছে। এটা একটা ইন্ডিয়ায় একটা বড় নিউজ, যেটা ইতিহাসের সর্বোচ্চ সর্বকালীন রেকর্ড ব্রেক করে দিল। এটা একটা বেশ পজিটিভ নিউজ। এর সাথে সাথে যদি এফআই একটু একটু করে আরও বাইং করতে থাকে, যদিও আগের দিন বাইং করেছিল 1950 কোটি টাকার মতো, প্লাস কয়েকদিন টুকটুক করে একটু একটু করে বাইং করছে, আরও যদি বাইং করতে থাকে তাহলে আমাদের ডলার রিজার্ভ এবং গোল্ড রিজার্ভ প্রচুর বেড়ে যাবে, আরও দেশের পক্ষে সেটা একটা খুব সুন্দর হবে। এখানে আরেকটা নিউজ দেখতে পাচ্ছি, সোনার চমক। এটা কীরকম, এখানে থেকে আমরা দেখতে পাচ্ছি বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বৃদ্ধির সবচেয়ে বড় কারণ হলো সোনা। এই সোনা দেখা যাচ্ছে যে একটা প্রচুর বৃদ্ধি পেয়েছে সোনার রিজার্ভটা। ইতিমধ্যে গোল্ড রিজার্ভে $14.595 বিলিয়ন বিশাল একটা বৃদ্ধি দেখা গেছে, যেটি এখন পৌঁছে গিয়েছে $137.683 বিলিয়ন। এইখানে যে আমরা একটা দেখতে পাচ্ছি ডাটা, $137.683 বিলিয়ন। তো এই হিসাবটা দেখলে আপনারা চমকে যাবেন, বা আমরা ভারতবাসীর কাছে এটা একটা বড় নিউজ। ডলার এবং অন্যান্য বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে কারেন্সি অ্যাসেট $493 মিলিয়ন সামান্য পতনে $562.392 বিলিয়ন দাঁড়িয়েছে। মানে ডলার ছাড়া আরও যে আমাদের ডিফারেন্ট যে কারেন্সিস আছে, ইউরো আছে, এছাড়া ইউরো ছাড়াও আরও যে বিভিন্ন বৈদেশিক যে কারেন্সিগুলি আছে, জাপানিজ ইয়েন আছে, তো সেগুলো একটু সামান্য পরিমাণ কমেছে, কিন্তু ডলার এবং গোল্ড রিজার্ভ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। সাধারণ মানুষের জন্য এর অর্থ কী দাঁড়াচ্ছে, এটা যদি আমরা দেখি যে সাধারণ মানুষের জন্য এর অর্থ যেটা দাঁড়ায়, যে এখন একটি দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার শক্তিশালী হয় তখন বিশ্বজুড়ে সেই দেশের অর্থনৈতিক বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। অর্থাৎ যখনই ফরেক্স রিজার্ভ বাড়ে তখন আলটিমেটলি কী হয়, এফআইআই সেই দিকে লক্ষ্য রাখে এবং তখন ফরেন ইনভেস্টমেন্ট আরও বাড়তে শুরু করে। এবং যেমনটা এখন ভারতের ক্ষেত্রে ঘটছে, যে ডলারের বিপরীতে যখন টাকার দামে খুব বেশি পতন শুরু হয়
তখন আরবিআই কি করে, এই ভান্ডার ব্যবহার করে। অর্থাৎ যখন ফরেক্স রিজার্ভ প্রচুর বেশি হয় তখন কি হয়, যখন রুপির দাম পড়তে থাকে তখন ডলারটাকে মাইনাস করে, অর্থাৎ ডলার সেল করে তার এগেনস্টে গোল্ড বা সিলভার পারচেস করা হয়। তাহলে আলটিমেটলি ডলারের দামকে কমানোর জন্য ডলারকে সেল করা হয়, আর তার এগেনস্টে যে ডলারটা বিক্রি করে আমরা যেটা পেলাম অ্যামাউন্ট, তার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট গোল্ড এবং সিলভারে আমাদের ইনভেস্ট হয়। আলটিমেটলি একই রকম জিনিস হলো, ডলারকে কমিয়ে দেওয়া হলো, গোল্ড সিলভারকে বাড়িয়ে দেওয়া হলো। এর ফলে আমাদের রিজার্ভটা বেড়ে যায়। আরবিআই যে ডাটাটা দেখাচ্ছে এখানে, ভারতের কাছে 11 মাসেরও বেশি সময় ধরে বিদেশ থেকে পণ্য আমদানি করার জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে। অর্থাৎ 11 মাসের পারচেস করার জন্য ইন্ডিয়ার আরবিআইয়ের কাছে যথেষ্ট পরিমাণে সেই ফরেক্স রিজার্ভ রাখা আছে। সেই জন্য বিদেশ থেকে যখন আমরা আমদানি করছি, পণ্য ক্রয় করছি, ইম্পোর্ট করছি, সেটা 11 মান্থের মতো আমাদের রিজার্ভ রাখা আছে। তো সেই হিসাবে একটা স্ট্রং ফিগার এটা একটা। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে। 2025 সাল থেকে এখনও পর্যন্ত ভান্ডারে $56 বিলিয়ন বৃদ্ধি ঘটেছে। এটা 2025 সাল থেকে কারেন্ট লেভেল পর্যন্ত। তাহলে এগুলো দেখে আমরা বুঝতে পারছি এখানকার ফরেক্স রিজার্ভ এতটাই বেড়ে গেছে যে ইন্ডিয়ার পক্ষে সেটা একটা বেশ বড় সুখবর। তো এর ফলে যেটা আলটিমেটলি আমাদের অর্থনীতিতে একটা ভালো পজিটিভ এফেক্ট পড়বে। সাম্প্রতিক বছরগুলিতে পরিস্থিতি জানিয়ে রাখা যাচ্ছে যে গত কয়েক বছরে ভারতের কোষাগারে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। 2022-23 সালে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে যথাক্রমে 71 এবং $58 বিলিয়ন বৃদ্ধি ঘটে। এদিকে 2024 সালে বৃদ্ধি ঘটেছিল $20 বিলিয়ন। 2025 থেকে এখনও পর্যন্ত প্রায় $56 বিলিয়ন বৃদ্ধি ঘটেছে। তাহলে দেখা গেল 22-23 সালে 71 এবং 58, হোয়ারাস 24 সালে মাত্র $20 বিলিয়ন, আর হোয়ারাস সেখানে 2025 সালে $56 বিলিয়ন বৃদ্ধি ঘটেছে। এই টোটাল নিউজটা থেকে আমরা যেটা পাচ্ছি যে অ্যাট এ গ্লান্স যদি আমরা দেখি, ভারতের অর্থনীতি অনেক শক্তিশালী হচ্ছে। এই নিউজটা আমাদের কাছে একটা বড় পজিটিভ নিউজ। আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আমি আপনাদের বলবো। এর সঙ্গে সঙ্গে আপনাদের জানাই, যারা 15 ফেব্রুয়ারি এই কামিং সানডে ব্যাচে ক্লাস করতে চান, সেখানে অফলাইন একটি ব্যাচ শুরু হবে 10টা থেকে, আর একটি অনলাইন ব্যাচ শুরু হবে রাত্রি 8টা থেকে, আর দুপুর 2টো থেকে একটি ক্রিপ্টোকারেন্সির ব্যাচ চালু হবে। যারা অফলাইন ব্যাচে ক্লাস করতে চান সকাল 10টা থেকে, পরপর 2টি ক্লাস হয়, মাঝখানে 15 মিনিট ব্রেক থাকে। সেখানে শেখানো হয় ফান্ডামেন্টাল টেকনিক্যাল, চার্ট, প্যাটার্ন এবং ক্যান্ডেলস্টিক্স, প্রাইস অ্যাকশন থেকে আরম্ভ করে স্টক সিলেকশন ফর্মুলা, এবং সেগুলিকে লাইভ মার্কেটে দেখানো সব সিস্টেম এখানে তৈরি করা আছে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা যা কমে জানতে চেয়েছেন, সেখানে মুরারি মোহন নস্কর জানতে চান ইনফোসিস লং টার্মের জন্য ধরে রাখবো। অ্যাকচুয়ালি দেখুন, লং টার্মের জন্য তো ধরে রাখাই যায়, বাট এই যে অ্যানথ্রপিক যে একদিনে শেয়ারগুলি পড়ে গেল 7-8% থেকে 10-12%, সে অ্যানথ্রপিকের জন্য আইটি সেক্টর এখনও ডাউন আছে। আজকে মার্কেট এতটা ভালো থাকা সত্ত্বেও আইটি সেক্টর সেভাবে মুভমেন্ট দিতে পারেনি। পিগলু মিশ্র জানতে চেয়েছেন আদানি টোটাল গ্যাস 20 শেয়ার রয়েছে, এটা লস চলছে, কি করব? এর প্রফিটটা কমেছে, সাপো একটা 530 টাকার কাছাকাছি আসলে সেখানে একটু অ্যাভারেজ করতে পারেন। সুরজিৎ চক্রবর্তী জানতে চেয়েছেন ম্যানকাইন্ড ফার্মা পড়ছে, যদি কেন বলেন? এর প্রফিট কমেছে সেই কারণে পড়ছে। সুভাষ প্রামাণিক জানতে চেয়েছেন পিআই ইন্ডাস্ট্রি এখন কেনা যাবে? 3050 থেকে 60-এর মধ্যে পেলে পিআই ইন্ডাস্ট্রিজ একটু কিনতে পারেন। দীনবন্ধু কোনা জানতে চেয়েছেন জাস্ট ডায়ার 993 বাই আছে, কি করব? এটার প্রফিট কমেছে, আপনাকে অ্যাভারেজ করতে হবে 660 থেকে 70-এর মধ্যে এই লেভেলে পেলে। সুভাষ সরকার জানতে চেয়েছেন এইচএমএ অ্যাগ্রো 35 করে কেনা আছে, এখন কি করব? আপনি যদি 24 টাকার কাছাকাছি পান তাহলে অ্যাভারেজ করবেন। সঞ্জীব জানা জানতে চেয়েছেন এবং খুশি রক্ষী জানতে চেয়েছেন বাজাজ হোল্ডিং ফিন্যান্স 122 কেনা, এখন কি করব? এর ফান্ডামেন্টাল সম্বন্ধে বলুন। এর এফআইআর কাছে 0.94% শেয়ার আছে, ডিআইয়ের কাছে 1.39% শেয়ার আছে। এফআই ডিআই দুজনেই খুব সামান্য প্লাস করেছেন, মানে হোল্ডিং বাড়িয়েছেন। ইন্টেন্সিক ভ্যালু আছে 55.6, এর একটা সাপোর্ট জোন আছে 87-এ, সেটা খেয়াল রাখবেন। পুতুল বিশ্বাস জানতে চেয়েছেন পাওয়ার ফিন্যান্সের সাপোর্ট আর রেজিস্ট্যান্স কত?
সাপোর্ট থাকবে 356 এবং রেজিস্ট্যান্স থাকবে 419 থেকে 430 টাকা এরকম একটা জোনে। বিশ্বজিৎ বিশ্ব সমিত জানতে চান তেজাস নেটওয়ার্ক 887 করে কেনা। তেজাস নেটওয়ার্কের পজিশন খুব একটা ভালো নয়, এটা অনেক নিচে পড়ে গেছে। 300-র কাছাকাছি যদি পান তাহলে একটু অ্যাভারেজ করবেন। শম্পা মণ্ডল জানতে চাইছেন টাটা পাওয়ার সাপোর্ট কত। 342-এর কাছে একটা সাপোর্ট থাকবে। অর্ঘ সরকার জানতে চাইছেন সিজি পাওয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট থাকবে 548, রেজিস্ট্যান্স থাকবে 660। লুসি ভান্ডারি জানতে চান বিসিসিএল এর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এটা বিএসসি স্টক, এটা লোয়ার সার্কিটে চলে, কখনো আপার সার্কিট থাকে। রেজিস্ট্যান্স 285 এরকম জায়গায় একটা, আর সাপোর্ট থাকবে 194। তন্ময় বিশ্বাস জানতে চাইছেন আইআরএফসি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, আর সাপোর্ট থাকবে 110, রেজিস্ট্যান্স থাকবে 123। সমীর সামন্ত জানতে চাইছেন জেএসডব্লিউ সিমেন্টকে এখন কেনা যেতে পারে। 110-এর কাছাকাছি পেলে অবশ্যই কিনতে পারেন। অনুকূল পাল জানতে চেয়েছেন শ্রী লেদার্স কি করব, 300 করে নেওয়া। এটা অ্যাকচুয়ালি দাম যে জায়গায় চলছে আপনি 218 টাকার কাছাকাছি আসলে অ্যাভারেজ করতে পারেন। আপনাদেরকে কয়েকটি স্টক নিয়ে আমি আলোচনা করব, যেটা এক্ষুনি করে দেখাবো। সেই স্টকগুলো আগামী লং টার্মে বেশ ভালো একটা পজিশন দেবে, শর্ট টার্মেও ভালো দিতে পারে, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। রুদ্রদীপ চৌধুরী জানতে চেয়েছেন সাইল ইঞ্জিনিয়ারিং লং টার্মের জন্য ভালো হবে, এটা ভালো হতে পারে। প্রতিম দাস জানতে চান হ্যাল 4585 করে কেনা, এখন নিচে অনেকটা এসেছে, যদি 3850-এর কাছাকাছি পান তাহলে খুব ভালো হবে। দেবাশিস নাথ জানতে চান সিএসসি শেয়ার ফর লং টার্ম, সিএসসি শেয়ার লং টার্মের জন্য ভালো হবে, প্রফিটে আছে, মোটামুটি কোম্পানিটি ভালো। প্রসেনজিৎ মোদক জানতে চেয়েছেন আর ইন্ডাস্ট্রিজ এখন বাই করা চলবে কি। এটা আরতি ইন্ডাস্ট্রিজ বাই করা চলবে কি, 460-এর কাছাকাছি পেলে বাই করতে পারেন। 450-এর কাছাকাছি হলে একটা বাই করার ভালো পসিবিলিটি আছে। সঞ্জয় দাস জানতে চাইছেন এফআই বাই সেল কোথা থেকে জানতে পারবো, জানালে ভালো হয়। এগুলো আমাদের রিসার্চ থেকে আমরা করি, এগুলো এখান থেকে পেয়ে যাবেন। দীনবন্ধু কোনায় জানতে চেয়েছেন ব্যাট্রনিক্স ইন্ডিয়া নিয়ে বলুন। এফআইআর কাছে 1.68% শেয়ার আছে, ডিআর কাছে 0.22% শেয়ার আছে। এর খুব ছোট্ট একটি শেয়ার, এর সাপোর্ট লেভেল 10-এর কাছে দেখতে পারেন। অভিজিৎ শাহ লাইকা ল্যাব সম্বন্ধে জানতে চাইছেন, এটা লসে আছে, এটা খেয়াল রাখবেন, ইপিএসও মাইনাস আছে। অনুকূল পাল জানতে চাইছেন শ্রীলেদার 300 করে নেওয়া আছে, 176-এর কাছে পেলে আবার দেখতে পারেন। গোপাল বসাক জানতে চাইছেন পিএসসি ইনফ্রাটেকের ফান্ডামেন্টাল নিয়ে বলুন। প্রফিট কমেছে, এফআইআই সামান্য পরিমাণ শেয়ার কমিয়েছে, ডিআইও সামান্য পরিমাণ হোল্ডিং কমিয়েছে। প্রদীপ পাল জানতে চেয়েছেন ট্রল্ট বায়ো এনার্জি সম্বন্ধে কিছু যদি ডিসকাস করেন। এফআইআর কাছে 0.93% শেয়ার আছে, এটা একটা নিউ স্টক। ডিআইয়ের কাছে মোর দেন 7% শেয়ার আছে, কোম্পানি প্রফিটে আছে, 310-এর কাছে একটা সাপোর্ট লেভেল আছে। লালটু দাস জানতে চান জিএসডব্লিউ সিমেন্ট নিয়ে কিছু বলুন, এটা লং টার্মের জন্য ভালো হবে। লুসি ভান্ডারি জানতে চান এক্সেল সফট টেকনোলজি 120 কেনা আছে, এটা যদি 70-এর কাছে পান সেটা খেয়াল রাখতে পারেন। মন্টু কুমার নন্দী জানতে চেয়েছেন আভাস ফিন্যান্স 1286-র কাছে, এটা আসলে দেখা যেতে পারে। বিকাশ বসাক নিউজেন সফটওয়্যার সম্বন্ধে জানতে চেয়েছেন 458-এর কাছে আসলে খেয়াল রাখতে পারেন। স্বপ্না রায় জানতে চেয়েছেন সিজি পাওয়ার এখন কেনা কি ঠিক হবে, 650-এর কাছাকাছি পেলে সিজি পাওয়ার কিনতে পারেন। মন্টু কুমার নন্দী জানতে চেয়েছেন পারাদীপ ফসফেট, এটা 102-এর কাছাকাছি আসলে খেয়াল রাখবেন। বলরাম সামন্ত জানতে চান বিডিএল এর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স 1140 সাপোর্ট, 1522 রেজিস্ট্যান্স। রাজেশ দেবনাথ জানতে চান পিসি জোয়ালের টার্গেট প্রাইস কত, ইমিডিয়েটলি টার্গেট প্রাইস 12 টাকা 50। সুমন শর্ট টার্মে এটা বললাম। সুমন মোদক জানতে চান বিডিএল কখন কেনা ঠিক হবে, 1140-এর কাছাকাছি পেলে। লক্ষ্মীকান্ত ঘোষ জানতে চান কঙ্কর বায়োটেক এখন এন্ট্রি নেওয়া যেতে পারে, এটা যদি আপনি 1133-35-এর কাছাকাছি পান তাহলে এন্ট্রি নিতে পারেন। আমি আরও দুটি শেয়ার সম্বন্ধে আপনাদের বলবো, সেগুলো একটু খেয়াল রাখুন, সেগুলো শর্ট টার্ম এবং লং টার্মের জন্য নজর রাখতে পারেন। যে স্টকটি প্রথমে বলছি সেটার নাম হচ্ছে গো ফ্যাশন ইন্ডিয়া লিমিটেড, এটা অনেকটা পড়েছে, খেয়াল রাখবেন। এই স্টকটার দিকে নজর রাখুন। গো ফ্যাশন ইন্ডিয়া লিমিটেড আজকে অনেকটা গ্যাপ ডাউনে খুলে একটু উপরে বন্ধ হয়েছে। আরেকটি শেয়ার আপনারা খেয়াল রাখবেন হেক্সাওয়্যার টেকনোলজি, এটা কয়েকদিন ধরে বেশ অনেকটা পড়েছে, এখন একটা
জায়গায় এসেছে যেখান থেকে একটা এই স্টকটিকে দেখা যেতে পারে, খেয়াল রাখা যেতে পারে। আপনারা এখানে যে স্টকের সম্বন্ধে আলোচনা আছে কোনোটাই আমার রেকমেন্ডেশন নয়, সেগুলো খেয়াল রাখবেন। আর যারা কমেন্ট সেকশনে কমেন্ট দেন, কমেন্টগুলি দিলে আমি আবার বলে দেবো আপনাদের। যারা 15 ফেব্রুয়ারি ব্যাচে ক্লাস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, দ্যাট ইজ কামিং সানডে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।